সম্পর্কে একটু লিখবো, সেখানে কি দাদা ওই যে আমার 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা এরকম কিছু লিখবো? কারণ এক্সপিরিয়েন্স তো মানে থাকলেও কোনো জবের এক্সপিরিয়েন্স নেই। কোনো এক্সপিরিয়েন্স মার্কেট প্লেসে আসার সময় যদি কারো কোনো এক্সপিরিয়েন্স না থাকে, ঠিক আছে, যে আমি মার্কেট প্লেসে আসছি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি মার্কেট প্লেসে আসছি ঠিক আছে, কিন্তু আমার তেমন কোনো মার্কেট প্লেসের কাজের এক্সপিরিয়েন্স নেই, আপনি ক্লায়েন্টকে এটা বলার কোনো দরকার নেই। কারণ কেন বলার দরকার নাই সেটা হলো আপনি যখন বলবেন আপনার কাজের এক্সপিরিয়েন্স আছে, আপনার যখন আপনার ইতে যখন দেখবে, আপনার গিকে দেখবে আপনার কোনো কাজ করেন নাই, আপনি ওই এক্সপিরিয়েন্সটার মূল্যটা কিন্তু এখানে জিরো। ব্যাপারটা বুঝছেন? যখন ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন, যখন ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন, বারবার বলছি, যখন ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন তখন আপনি বলবেন আচ্ছা তোমার এই ওয়েবসাইটের কাজ আমি আগেও 2-1 বার করেছি, আমার এই ধরনের কাজ করার অভিজ্ঞতা আছে। যখনই এই কথা বলবেন ক্লায়েন্ট তখন বলবে আচ্ছা ঠিক আছে তুমি কি আমাকে 2-একটা এক্সাম্পল দিতে পারো? আপনি ধরে নিলেন দারাজের লিঙ্ক দিয়ে দিলেন যে ভাই আমি দারাজের সাথে কাজ করছি, ভাই আমি এই কোম্পানির সাথে কাজ করছি, আপনার যে এক্সপিরিয়েন্স আছে যাদের সাথে আপনি কাজ করছেন ওই এক্সপিরিয়েন্স লিঙ্ক দেখাই দিলেন, তখন সে বলবে দেখো এটা বর্তমানে এই অবস্থা এমন, এটা এমন, আপনি যে কাজ করছেন এটার পরিস্থিতিটা বোঝান যে আগে এমন ছিল এখন এমন, আপনার কাজটা বুঝাইতে হবে। আপনি জাস্ট একটা এক্সাম্পল দেন বা 2টা এক্সাম্পল দেন, ক্লায়েন্ট সাথে সাথে আপনাকে বললো ঠিক আছে তুমি আমার কাজ করো, যদি তার সেই কাজটা পছন্দ হয়। যে কারণে বললাম ক্লায়েন্টকে কমিউনিকেশন করার সময় আপনি কতদূর কাজ জানেন বা কতদূর করতে পারেন, আপনার সাথে চ্যাট করে ক্লায়েন্ট সেটা বুঝতে পারে। ব্যাপারটা বুঝছেন? জি দাদা। চলো আমরা একটু চ্যাট জিপিটি কে বলি যে আমাদের একটা গিগাবার্ট লিখে দিতে। কিসের উপরে? অন পেজ এসইও, রাইট মি গিগাবার্ট। এখন দেখেন এটা ওর মতো ফরম্যাট খুব সুন্দর করে লিখে দেবে। দেখেন ওয়েলকাম টু মাই অন পেজ এসইও গিগ আসছে, কিওয়ার্ড আমি কি কি সার্ভিস দিব, সার্ভিস ওয়াইজ থেকে শুরু করে সব চলে আসছে। আমার এই পুরোটা দরকার নেই, আমি এটা নিব না, আমার এইটুকু জায়গায় আমি নিব। আসছে কিনা বলেন? ওই যে ওয়েলকাম মেসেজ থেকে শুরু করে আমরা যে প্রথমের দিকে লিখছিলাম, বাকিটা কোথায় ঘুমায় গেছে? জি আছে দাদা। দাদা আমি কালকে চ্যাট জিপিটি থেকেই সব কালেক্ট করছিলাম, তো হবে মানে কিওয়ার্ড তারপরে হচ্ছে টাইটেল, মানে আমারটার সাথে মিলাই যতটুকু। এইগুলোর জন্য আমি একটু বলতেছি, এটাই বলবো আজকে দেখাবো। চ্যাট জিপিটি দিয়ে যখন আমরা এগুলো তৈরি করব, এগুলো হচ্ছে কে তৈরি করেছে? এগুলো হচ্ছে এআই তৈরি করেছে, এগুলো হিউম্যান রাইটস না। মানে আমি কি কোনো মানুষকে দিয়ে তৈরি করাইছি এগুলা? না। তাহলে কি হবে যখন কোনো একটা টুলস আপনাকে তৈরি করে দেবে, কোনো একটা এআই আপনাকে তৈরি করে দেবে, তখন তারা কি করতে পারবে না, এইটাতে সে এসইও বেস একটা ডেসক্রিপশন তৈরি করতে পারবে না। কারণ আমরা জানি যে আমাদের 2 বারের বেশি আমরা আমাদের এই ডিসক্রিপশনের ভিতরে কোন একটা ওয়ার্ড 2 বারের বেশি ইউজ করতে পারবো না। কিন্তু এই এআই দিয়ে যখন আপনি লিখবেন, এআই তার একটা ওয়ার্ডকে কমপ্লিট করার প্রয়োজনে বা একটা সেন্টেন্স কমপ্লিট করার প্রয়োজনে আপনার একটা ওয়ার্ডকে বেশ কয়েকবার করে ইউজ করবে, তখন কিন্তু আপনি এটা আর ইউজ করতে পারবেন না। কারণ ফাইবারের রুলস হলো আপনি অন পেজ এসইও 2 বার লিখছেন মানে আরেকবার লিখতে পারবেন না। তো এআই তো আর সেটা বুঝবে না যে এটা 2 বারের বেশি এই ওয়ার্ডটা ইউজ করা যাবে না, তখন আপনি টেকনিক্যালি এগুলো ফিক্সড যে আমি তাদের কাছ থেকে এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর এখন যারা এইভাবে ওই ফাইবারে কাজ করছে অলরেডি, তাদের সাথে আমি মিল রেখে একটা তৈরি করবো, তাদের সাথে দেখে দেখে যে হ্যাঁ আমি তো এগুলো দেখছি, এখন তো ফাইবার আমার এটা লিখে দিছে, এখন আমার কাজ হবে কি, আমার কাজ হলো ফাইবার এবং মানুষ যা লিখছে ওইগুলোর সাথে মিল রেখে সুন্দর করে নিজে একটা গুছিয়ে তৈরি করা। এগুলো খুব সহজ। এটা আমি আপনাদেরকে বলছিলাম ওই যে মনে আছে কিনা আপনাদের টাইটেলের সময় কিন্তু আমি বিষয়গুলো দেখাইছিলাম, মনে আছে? আমি শিওর যে আপনারা টাইটেল ওইভাবে তৈরি করছেন। তো যখন আপনি এমন কিছু তৈরি করবেন, একটা মিক্স কম্বাইন করে একটা তৈরি করবেন, তৈরি করে ডুপ্লিকেট চেকারে যাবেন, কপিরাইট চেকার, দেখেন এইখানে যখন যাবেন, এরা কিন্তু আপনার কোথায় থেকে আপনি কপি করছেন, আপনার এটা দিয়ে যখন আপনি এখানে লিখবেন, ক্লিক করবেন, ওরা কিন্তু লিঙ্ক সহ আপনাকে দিয়ে দেবেন আপনি কত %
কপি করছেন, কার কাছ থেকে কপি করছেন, পুরো জিনিসটা দেখা দেবে। আপনাদের সবার মাথায় রাখতে হবে, আমাদের যদিও ফাইবার বলে 50% থেকে 60%, আমরা চাইবো 65 এর উপরে আমাদের ইউনিক রাখতে। 65 এর উপরে একটা টাইটেলের 40% পর্যন্ত ইউনিক হইতেই হবে। এখন এবং একটা টাইটেল 40% পর্যন্ত ইউনিক করা যায়, খুব সিম্পল, এটা করা যায়। এটা আপনারা করছেন, আমি দেখা দেবো আপনারা যে সেটা করছেন। তো যেটা হয়েছে, আপনারা কিন্তু এই জায়গাগুলো একটু ক্রস চেক করে নেবেন। এই একটা ক্লাস তারপরে আরেকটা ক্লাস, এই দুইটা ক্লাসে একটু ভেজালের ক্লাস আপনাদের কাছে আমার মনে হবে, যেটা মনে হচ্ছে এই দুইটা ক্লাসে এইগুলো যদি একবার করে নিতে পারেন, কমপ্লিট করে নিতে পারেন, আপনি দেখবেন খুব ইজি মনে হবে। আমি একটা কপি করে নিয়ে আসলাম, যে এটা যদি আমি কপি করে নিয়ে আসি, যে এটা আমি কপি করছি কার কাছ থেকে, ওরা কিন্তু কি করবে, ইজিলি দেখা যাবে যে আপনি এখান থেকে কপি করছেন। তাহলে আমরা তো একটা ফ্রি টুলস এর থ্রুতে আমরা কপি চেক করে ফেলতে পারতেছি। একটা টুলস আমাদেরকে বলে দিচ্ছে যে আপনি কোথায় কপি করছেন, কি আসে বিষয়ে, হ্যাঁ, এটা পুরো এরা বলে দিচ্ছে। কিন্তু আপনি যখন এআই এর কাছে যাবেন, যখন আপনি ফাইবারের কাছে যাবেন, ফাইবার তো অনেক পেড টুলস ইউজ করে, অনেক হাই লেভেলের টুলস ইউজ করে, তখন ওইটা তো আরো দ্রুত আপনাকে ফাইন্ড আউট করে ফেলবে আপনি কোথায় থেকে কপি করছেন। তার মানে আমরা যখন কোনো কিছু লিখবো, ওগুলো ইউনিক তৈরি করার ট্রাই করবো। যদি না পারেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ভাই আমি এইটুকু পর্যন্ত করছি, বুঝতেছি না। ভুল করে চলে গেছে। সময় দিয়ে রিসার্চ করতে হবে, বিষয়টা বুঝছেন? কাটা করেছি, তারপর আপনার যদি বুঝিনি ভালো হবে না এডিট করা ভালো হবে, নতুন গিগ দেওয়া ভালো হবে না গিগ এডিট করা ভালো হবে? না, এডিট করবেন। যারা সিনিয়র লেভেলের কাজ করতেছেন, যারা অনেক দিন যাবত কাজ করতেছেন, যাদের রিভিউ আছে, তারা এডিট করেন। গিগ ডিলিট করার কোনো মানে হয় না, নতুন করে গিগ দেওয়ার কোনো দরকার নেই। আমি বলবো জাস্ট এডিট করেন। কেন এডিট করবেন এখন একটু বলি আপনাদেরকে। আপনাদের সোর্সিংটা কিভাবে হয় সেটা যদি একটু বোঝেন। ধরেন আমি একটা এক্সাম্পল দিই। ধরেন এই গিগের কথা বলি, এই ভদ্রলোকের এই গিগটা নিয়ে সে কাজ করতেছে, হ্যাঁ, এই গিগটা নিয়ে কাজ করতেছে। এই গিগের কিন্তু সে কি করবে, যত কিছু চেঞ্জ করে তার ইউআরএলটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনি দেখেন এই ইউআরএলটা, প্রথমে যে ইউআরএলটা দিছে, প্রথম যে টাইটেলটা আছে, এই টাইটেলটার উপরে কিন্তু তার একটা ইউআরএল তৈরি হয়েছে। এই যে এই যে প্রশ্নবোধক চিহ্নের পর থেকে এখান থেকে এই যে এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে তার প্রথম টাইটেল ছিল। তারপর সে কয়েকবার করে টাইটেল চেঞ্জ করছে, কিন্তু তার কি হয় নাই, ইউআরএল কিন্তু ওইটাই রয়ে গেছে। দেখলেন, ওইটাই রয়ে গেছে। সে যদি চেঞ্জ করছে বলেই কারণে কিন্তু এই যে প্রশ্নবোধক চিহ্নের পরে এটা আসছে। তার মানে যেটা হলো, নতুন একটা গিকে কিন্তু আপনারা দেখবেন প্রশ্নবোধক চিহ্নের পর আর কিছু থাকবে না। কেন থাকবে না? কারণ প্রথমে হচ্ছে তার ফাইবার, তারপর হচ্ছে তার নেম, তার নামটা যেটা থাকবে এটা সেটা থাকবে, তারপর হচ্ছে তার যে টাইটেল আছে এই টাইটেলটা থাকবে। তো নতুন যারা দিছে তাদের কিন্তু এই ইউআরএলটা তৈরি হয় এটা দিয়ে। আচ্ছা, তাহলে আমরা যদি এডিট করি, আমাদের তো এটা চেঞ্জ হয়। আমাদের মানে সুবিধাটা কোথায়? সুবিধাটা হলো এখানে কিছু কিওয়ার্ড আছে, সার্ভিস রিলেভেন্ট কিওয়ার্ড। যে কিওয়ার্ড গুলো আপনারা বুঝে দেন আর না বুঝে দেন, যেগুলো সার্ভিসে আসছে, অনেক হাই কম্পিটিশনের কিওয়ার্ড, ওই কিওয়ার্ড গুলো দিয়ে আপনার এখানে না থাকলেও আপনি যখন নতুন কিওয়ার্ড ইউজ করবেন, ছোট ছোট কিওয়ার্ড দিয়ে যখন আপনি র্যাঙ্ক করবেন, অটোমেটিক্যালি বড় কিওয়ার্ড গুলো আপনার র্যাঙ্ক হয়ে যাবে। সো পুরোনো একটা গিগের যে ভ্যালু, নতুন গিগের কিন্তু অত ভ্যালু নাই। সো পুরোনো গিগটাকে ওইটাকে যদি ভালো একটু ঘষা মাজা করতে পারেন, পিকচার প্রাইজিং, ডিসক্রিপশন, কিওয়ার্ড, এই 4-5টা বিষয় যদি একটু চেঞ্জ করে নিতে পারেন, জাস্ট এইটার উপরে যদি মার্কেটিং করেন, রেজাল্ট পাবেন নিশ্চিত। মার্কেটিংটা করতে হবে, খুব ভালো মার্কেটিং করতে হবে, তাহলে রেজাল্ট পাওয়া যাবে। ওকে, তো আমরা যেটাতে আসি, ডিসক্রিপশন কিভাবে লিখতে হয় সেটা তো আমরা জানি না, তাই না? ডিসক্রিপশনে একটা ফরম্যাট মেনটেন করতে হয়। ফরম্যাটটা কি মূলত আমি যদি একটু দেখাই আপনাদেরকে, একটা ফরম্যাট আছে ডিসক্রিপশনে, এই ফরম্যাটটা একটু মেনটেন করবেন। করছি আমার পুরো ফরম্যাট আমি ইউজ করছি, আপনাদেরকে সেই ফরম্যাটটা আমি দেখানোর ট্রাই করি।
ওকে, একটা ডিসক্রিপশনের 4টা পার্ট থাকে, যে কোনো একটা ডিসক্রিপশনের 4টা পার্ট ফরম্যাট মেনটেন করে করতে হয়, মানে করলে ভালো, এতে করে ক্লায়েন্ট বুঝতে সহজ হয়। আপনি একটু মিলাই নিতে পারেন যে আসলে কি ধরনের ফরম্যাট মেনটেন করে ক্লায়েন্টের জন্য সহজ হয়। দেখেন, একটা ছোট্ট একটা অ্যাবাউট দিবেন আপনি, যে আপনি যা নিয়ে কাজ করছেন। ও রেকর্ড বন্ধ হয়ে গেল। আচ্ছা, আর তাহলে আরেকটা পার্ট হয়ে যাবে রেকর্ডে। হ্যাঁ, ওকে। তো যেটা দেখাচ্ছিলাম, একটা ডিসক্রিপশনের 4টা পার্ট। 4টা পার্ট কি, প্রথম ইনটুতে আপনি লিখতে হবে, কিছু লিখতে হবে, যে আপনারটা আপনি যে কি জানেন, কি করতে পারেন, কি আসল বিষয়, এটা লিখতে হবে। ঠিক আছে, এটা লিখতে হবে। দেখলেন, এটা লিখতে হবে। সে কিন্তু 8 বছর এক্সপিরিয়েন্স কেন দিছে? কারণ তার যেই 6 বছর আগে যে রিভিউ পাইছে, ওটা দেখলেই বোঝা যায় সে অনেকদিন যাবত মার্কেট প্লেসে আছে। ব্যাপারটা কি বুঝছেন? কারণ আপনি যখন নতুন, আপনার এটা দেওয়ার দরকার নেই। আপনার যেহেতু অ্যাকাউন্ট একেবারেই নতুন, আপনার কোনো রিভিউ নেই, আপনার এটা না দিলেও চলবে। যাই হোক, এইটা হচ্ছে আপনি খুব স্ট্রংলি একটা মেসেজ দিলেন ক্লায়েন্টকে, যে আমি এই বিষয়গুলো খুব ভালো করে আমার একটা আমি অলরেডি কাজ করছি, বেশ কিছু ক্লায়েন্টের কাজ করা হয়েছে আমার আউট অফ মার্কেট প্লেস। তো ক্লায়েন্টকে একটা সুন্দর একটা মেসেজ দিবেন এবং আপনি খুব ভালো কাজ জানেন। এইটা একটা পার্ট, ইজ ফার্স্ট নাম্বার 1 একটা পার্ট। একটা যদি 4টা পার্ট থেকে এটা একটা, আর সার্ভিস পয়েন্ট। আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন, আপনার যে সার্ভিসগুলো আছে, সার্ভিস পার্ট, এটা 2টা ভাগে দিতে পারেন, অথবা একটা ভাগে দিতে পারেন। যেমন এসইউতে উনি 2টা ভাগে দিছে, একটা হলো অন পেজ এসইউ, আর হচ্ছে টেকনিক্যাল এসইউ। তার মানে যে পুরোটাই হচ্ছে সার্ভিস, মানে মাই সার্ভিস বা আওয়ার সার্ভিস এমন কিছু লিখে এগুলো, বা হোয়াট আই অফার, এই ধরনের কিছু দিয়ে মূলত হচ্ছে আপনার সার্ভিসটা আপনি দিয়ে দেবেন। এইটা হলো সার্ভিস প্লাস। সেকেন্ড, থার্ড পার্ট যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট। আপনি সবার থেকে ডিফারেন্ট কি দিচ্ছেন, আপনার মধ্যে ডিফারেন্ট কিছু একটা থাকতে হবে। সো আপনি ডিফারেন্ট কি দিচ্ছেন? হ্যাঁ, আমি ডিফারেন্ট দিচ্ছি হচ্ছে, আমি হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, আমি হচ্ছে আফটার সার্ভিস গ্যারান্টি দিচ্ছি। সার্ভিসটা আপনার যখন আমি ডেলিভারি দিয়ে দেবো, ডেলিভারির পরও আপনাকে সার্ভিস দিব, এবং আমি লং টাইম, আমি প্রায় 24 ঘন্টার মতো অনলাইনে থাকি, এবং ক্লায়েন্ট মানি ব্যাক গ্যারান্টি 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এবং মানি ব্যাক গ্যারান্টি। মানে আমার যদি কাজ না হয়, আমি আপনাকে কি দেবো? টাকা ব্যাক করে দিব। এখন যদি কোনো ক্লায়েন্ট যদি আপনার কাজটা, ডিজাইনটা পছন্দ করলো না, সে কি তার অর্ডারটা রাখবে না ক্যান্সেল করে দেবে? ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করে দিলে কি আপনি এই ডলারটা রাখ, আমি তোমাকে টাকা ফেরত দেবো। এইটা কিন্তু ক্লায়েন্ট কি হবে, যে বা সে তো ভালো সার্ভিস দিচ্ছে, মানি ব্যাক গ্যারান্টি, তার টাকা ফেরত পাওয়া যাবে, অতএব তাকে কাজটা দেওয়া যেতে পারে। ডিফারেন্ট কিছু ক্লায়েন্ট যদি একবার ঢুকে ওই অফারটা এমন করে করতে হবে যাতে করে ক্লায়েন্ট একবার আসার পরে অন্তত একবার হলো আমাকে লিখতে পারো কিনা, তুমি কি এটা করে দিতে পারবা? কারণ এই সার্ভিসগুলো দেখার পরে, এই আমি যা অফার করছি এগুলো দেখার পরে, এগুলো যখনই তার প্রাইজের সাথে মিলে যাবে, তখন সে আমাকে কন্ট্যাক্ট করবে, এবং না মিললেও কন্ট্যাক্ট করবে, যে আমার বাজেট এত, তুমি কি আমার এটা করে দিতে পারবা কিনা, তুমি যা অফার করছো সেগুলো আমার লাগবে। তাহলে আমি ক্লায়েন্টকে আশ্বস্ত করার জন্য এমন 2-একটা ওয়ার্ড দিতেই পারি, যেহেতু আমার অর্ডার ক্যান্সেল হয়ে গেলে টাকা চলে যাবে। হ্যাঁ, আমার তাকে সাপোর্ট দিতে হবে 24 ঘন্টার ভিতরে, 1 ঘন্টার ভিতরে যদি আমি তাকে রেসপন্স করতে না পারি, আমার রেসপন্স রেট বেড়ে যাবে। অতএব আমি এটা লিখতেই পারি যে 24 ঘন্টার মধ্যে আমি তোমাকে সাপোর্ট দিব। এবং এখানে কি বলছে যে ক্লায়েন্ট 100% স্যাটিসফ্যাকশন। আমি ক্লায়েন্টকে স্যাটিসফাইড না করে 100% স্যাটিসফাইড না করতে পারলে আমার একটা প্রবলেম কি হবে না, আমাকে ভালো রিভিউ তার কাছ থেকে আমি পাবো না, একটা বাজে রিভিউ পাবো, যেটা $5 না $50 দিয়েও রিভিউটা কাটাইতে পারবো না। তার মানে আমাকে 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন করতে হবে, এটা আমার কন্ডিশন নিজের কাছে নিজের। তার মানে এই জায়গাগুলো তো আমি ক্লিয়ার থাকলে, যখন আমি ক্লায়েন্টকে বোঝাবো, তখন ক্লায়েন্ট কি হবে? আশ্বস্ত হবে, হ্যাঁ সে ভালো কাজ জানে, যে কারণে সে কনফিডেন্টলি এগুলো লিখতে পারে, রাইট? তারপরে যেটা একদম লাস্ট পার্ট, যে ক্লায়েন্টকে আরো বেশি সহজ করে দিতে হবে, যে এগুলো জানার পরেও তোমার যদি আরো কোনো কোশ্চেন থাকে, তুমি
আমাকে প্রশ্ন করতে পারেন, কিউ অথবা রিগার্ডস দিয়ে দিবেন, নাম দিয়ে দিতে পারেন রিগার্ডস এর পরে বা থ্যাঙ্কস এর পরে। এটাই হলো ডিসক্রিপশনের মেইন ফরম্যাট। আপনারা যত ভালো ভালো দেখবেন, অনেক ভালো ভালো যারা আছে তারা মূলত এই ফরম্যাট গুলো মেনটেন করে। একদম টপ নোটস যারা আছে, যারা অনেক আগে থেকে দিয়ে রাখছে বা অনেকে দিয়েছে, এত কিছু না দিয়ে জাস্ট দিয়ে রাখছে। কিন্তু আপনারা যেহেতু প্রপারলি কাজ করবেন, আপনারা ট্রাই করবেন এই ফরম্যাট গুলো মেনটেন করার জন্য, ক্লায়েন্টের বুঝতে সহজ হবে। আমি বারবার বলছি, শুধুমাত্র একটা ডিসক্রিপশনের এই নিজস্ব একটা অ্যাবাউট থাকে, এই জিনিসটা ছাড়া বাকি যা আছে আপনি সবকিছু সেম টু সেম কপি করেন, কোনো সমস্যা নেই। নামটা ছাড়া আর বাকি যা আছে সেম কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি যে সার্ভিস দিচ্ছেন সেম সার্ভিসটাই সবাই দিচ্ছে। নিয়ে সার্ভিস দিচ্ছি, ওই ভদ্রলোকে এসইও নিয়ে সার্ভিস দিচ্ছে, অন পেজ এসইও নিয়ে আমি সার্ভিস দিচ্ছি, এই ভদ্রলোকে অন পেজ এসইও নিয়ে সার্ভিস দিচ্ছে। অতএব সার্ভিসগুলো তো আর চেঞ্জ হবে না, একই রকম সার্ভিস হবে, হয়তো আগে পিছু হয়ে গেল, বাস এইটুকু। তার মানে হলো যেটা সার্ভিস তো সেম, আমি চাইলেও তো এগুলো আর চেঞ্জ করতে পারবো না, কারণ এই ধরনের সার্ভিসই হয় মূলত এসইওতে। তাহলে যে কারণে বললাম এটা পুরো সার্ভিস প্যানেল সেম থাকবে, শুধুমাত্র আপনাদের কাজ হলো এই ছোট্ট একটু জায়গা লেখা। যদি মনে হয় না ভাই আমি এটাও পারতেছি না, তাও কোনো সমস্যা নেই, কপি করেন, কপি করে এখানে চলে আসেন, কাকে দেন, চ্যাট জিপিটি কে দেন, চ্যাট জিপিটি কে দিয়ে বলেন যে তুমি আমাকে এটা রিরাইট করে দাও, তুমি আমাকে এটা রিরাইট করে দাও। এটা রিরাইট করে দাও। আর চ্যাট জিপিটি কি করবে, এটা নিয়ে সুন্দর করে রিরাইট করবে। এখন দেখেন এটাকে নিয়ে সুন্দর করে রিরাইট করবে, এন্ড এক্সপেরিয়েন্স থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জ মনে হবে না, এটা রিরাইট করতে পারবে না, আবার নতুন করে দেবে, আবার নতুন করে রিরাইট করে দেবে, ব্যাপারটাই সেম। মানে আপনি যেটা পাচ্ছেন না, চ্যাট জিপিটি এটা এই অর্থটা ঠিক রেখে আপনি যা চাচ্ছেন সেই জিনিসটাই নতুন করে রিরাইট করে দেবে, দ্যাটস ইট। সো প্রসেসটা বুঝতে হবে। ক্লায়েন্টকে হ্যান্ডেল করার জন্য যতটুকু আমাদের সার্ভিস প্রয়োজন, আমরা সবগুলো সার্ভিসই আমাদের কিসের মধ্যে রাখবো, আমাদের এই অ্যাবাউটের মধ্যে রাখবো। তারপর আমি বুঝতে পারছি অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না যেটা কিভাবে কি করবেন। আপনারা জাস্ট আরেকটা সহজ বলে দিচ্ছি, এমন 10টা কপি করেন, 10টা কপি করে 10টা থেকে মিলিয়ে একটা তৈরি করেন। ওই একটা যদি তৈরি করার পরে যদি কোথাও কোনো ভুল থাকে, আমি ওইটা নিজে আপনাদেরকে ফিক্সড করে দেব, তারপর তৈরি করেন, ঠিক আছে? ওকে, আমরা প্রশ্ন নিব এবং আরেকটা টপিকস নিয়ে একটু আলোচনা করে। একটু বড় হলে সমস্যা হবে ক্লাস? না দাদা, না দাদা, না ভাই সমস্যা নেই। ডুপ্লিকেট ইয়াটা একটু দেখাই দিবেন কিভাবে করতে হয়? আচ্ছা, ডুপ্লিকেট খুবই সিম্পল। এটা ছাড়া যদি আরো কিছু থাকে, আরো যদি মনে হয় যে ডুপ্লিকেট চেকার আমি এটা বুঝি না, এখানে অনেক ডুপ্লিকেট চেকার আছে। এই যে পলিসি, তারপরে এই যে এর আরো অনেক কিছু আছে, যেটাতে যাবেন আর্টিকেল দিবেন, আর্টিকেল ওরা দেখবে যে আমি এই আর্টিকেল দিলাম, এখন তুমি আমাকে আর্টিকেল চেক করে দাও, গ্রামারলি চেকিং, তারপরে এটা লোড করতে হবে। আমি সব কিছু লিংক এখানে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো, এগুলো লিংক জাস্ট এটা দিয়ে দিলেই হবে। কি বলে বলে গেলাম, আচ্ছা আমি মিটে দিচ্ছি, আপনার মিট থেকে একজন নিয়ে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আচ্ছা, একটু জানতে চাচ্ছি মানে ডুপ্লিকেট চেকার। জি, হ্যাঁ বলুন। চেকারগুলো কিভাবে কাজ করে, এই ওয়েবসাইটগুলো সিমিলার যে ওয়েবসাইটগুলো আছে? কিসের মানে ডুপ্লিকেট চেকার এই ওয়েবসাইটগুলো কিভাবে মানে কাজ করে, মানে কিভাবে তারা বুঝতে পারে যে এটা হচ্ছে কিনা? সব হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বুঝছেন? এখানে আপনি দিবেন এই যে ডুপ্লিকেট চেকারটা কোথায় থেকে চেক করছেন, এইটা কোথায় থেকে কপি করছেন, ওইটা ম্যাচ কার কার এটা অনেক প্রবলেম হচ্ছে সাথে করতেছে, মানে কোত্থেকে গুগল থেকে হেল্প নিয়ে পুরো যা আছে সবকিছু লিংক, মানে লিংক সহ কার কাছ থেকে কপি করছেন সবকিছু নিয়ে আসে না। দাদা এখানে ইউআরএল ইউজ করতে বলছে, তো ওটাকে আমি ফাইবারটা দিলে কি হবে? না, আপনি ইউআরএল ছাড়াও টেক্সট দিতে পারেন, আছে যেগুলোর মধ্যে টেক্সট আছে এগুলো দিতে পারেন। এটা ছাড়া আরো কয়েকটা আছে শুধু টেক্সট, উপরে সিলেক্ট করা যায়, ডকুমেন্ট, টেক্সট। 2-3টাতে চেক করলে ভালো হয় আমার মনে হয়, 2-3টা ওয়েবসাইটে, কারণ ফ্রি যেহেতু। হ্যাঁ 2-3টা না, এখানে মানে 10-12টা আছে।
কোনো কিছু নেই, একটু ঘাটাঘাটি করেন, দেখবেন যে অনেক কিছু জেনে যাবেন। আচ্ছা, আপনাদের ক্যানভা টুলস এর এটা আমি বের করতে পারি না, এটা বের করে দিয়ে দিব। ক্যানভা বলছিলাম একটা পেড আমার কাছে আছে, লাইফ টাইম মাল্টিপল অ্যাক্সেস, আমি ওইটাও দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, আমরা আরেকটা কি যেন দেখছিলাম, ওকে, রিকোয়ারমেন্ট, রাইট? আমরা কি জানি রিকোয়ারমেন্টটা মূলত কি? দাদা আমার একটা টাইটেল 100% ইউনিক আসছে। হ্যাঁ, হয়, কখনো কখনো হয়, কখনো হয়। আচ্ছা, ভেরি গুড। তাহলে আপনারা বুঝে যাচ্ছেন, অনেক কিছু বুঝে যাচ্ছেন। 100% আসছে মানে হচ্ছে এইখানে এই নামে সেম টু সেম পাওয়া যায় না, ব্যাপারটা হচ্ছে। সো এগুলো আসলে করার মতো কোনো কিছু নাই, কিওয়ার্ড গুলো ঠিক থাকলে অনেক ভালো কাজ করে এগুলো, বুঝছেন? একদম চেক না করার থেকে চেক করে নেওয়া ভালো। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলছিলাম, আমরা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট কি এটাকে আমরা বুঝতে পারি, কে কোন ক্যাটাগরিতে কাজ করে। এটার জন্য আমি একটা ফর্ম তৈরি করছি, আজকে দিয়ে দিব, তাহলে অনেকের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা কি বুঝতে পারি রিকোয়ারমেন্টটা মূলত কি? হ্যাঁ দাদা, আমাদের অর্ডারটা শুরু করার জন্য ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমার রিকোয়ারমেন্ট কি হবে? প্রশ্ন ভাই, আমি তো কাজ করি হচ্ছে লোগো নিয়ে, আমার রিকোয়ারমেন্ট কি হবে? আপনি একজন লোগো ডিজাইনার, আমি একজন লোগো ডিজাইনারের কথা বলি। প্রথমে একটা করে আমি বলে দিচ্ছি, সবগুলো টপিকস এর উপরে বলে দিচ্ছি। আপনি খুব সহজ, খুবই সিম্পল, একজন লোগো ডিজাইনের রিকোয়ারমেন্ট কি হবে? আপনি যদি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটি এটা লিখে দেবে। গুগলে জিজ্ঞেস করলে গুগল এটা লিখে দিবে। কিন্তু আপনার পার্সোনালি জানা উচিত যে একজন লোগো ডিজাইনারের মূলত কি জানা কি উচিত। একটা লোগো ডিজাইন করতে হলে, আমি যদি বলি, এখানে কেউ আছেন লোগো ডিজাইন? নাই? আচ্ছা, জি দাদা আমি আছি। আচ্ছা, ওকে, ফাইন। যদি একটা লোগো ডিজাইন করতে যায়, তাহলে আপনার কাছে, আপনি ধরেন আমার কাছে কি লাগবে, আপনি এই প্রশ্নটা শুধু করবেন। আমার একটা কি কোম্পানি আছে, আমার একটা কোম্পানি আছে হচ্ছে, আমি পেন্সিল বিক্রি করি। সো আমার কোম্পানির আমি নাম বললাম, দিস ইজ মাই পেন্সিল কোম্পানি, যে আমি একটা পেন্সিল কোম্পানি, আমার আসলে লোগো বানাইতে হবে। এখন আপনার কি কি লাগবে এই বিষয়টা কিন্তু আপনার আমাকে প্রশ্ন করে বের করে নিতে হবে। তো যেটা লাগবে এটা, এগুলো কিন্তু আপনি খুব সুন্দর করে লিখতে পারেন। যেমন ধরেন আপনার লাগবে, কি লাগবে আপনার হচ্ছে, তার কোনো ইন্সপাইরেশন লোগো যদি থাকে সেটা লাগবে, হ্যাঁ, বা কোনো ইন্সপাইরেশন কোম্পানি, তার কম্পিটিটর কারা, তার লোগোর কালার কি হবে, লোগোর টাইটেল কি হবে, যদি কোনো লোগোতে টাইটেল থাকে এইগুলো টাইটেল কি হবে, সাজেস্ট থাকে, এইগুলো জায়গা থেকে বলতে, এবং তার কিনালিস্ট লোগো লাগবে, 3D লোগো লাগবে, কি ধরনের লোগো লাগবে, এই ছোটখাটো কয়েকটা কোশ্চেন আপনি যদি অ্যাড করে দেন, যেমন ধরেন কালার অ্যাড করে দিলেন, হ্যাঁ, ইন্সপাইরেশন লোগো অথবা লিংক অ্যাড করে দিলেন, হ্যাঁ, কম্পিটিটর অ্যানালাইসিসটা দেওয়ার জন্য বললেন যে তোমার কম্পিটিটর যারা, তাদের কয়েকজনের একটা লিংক আমাকে দাও। তাহলে এইগুলো যদি আপনি ক্লায়েন্টকে যখন একটা অর্ডার করতে যাবেন, তখন সে এই অর্ডারটা প্লেস করতে হলে তাকে ওই রিকোয়ারমেন্টটা দিয়ে অর্ডারটা প্লেস করতে হবে, আদারওয়াইজ সে অর্ডার প্লেস করতে পারবে না। যে আপনাকে অর্ডার দিতে হলে, এই অর্ডার দিতে হলে তোমাকে এগুলো দিতে হবে, তার অর্ডার চলে আসবে আপনার কাছে, কিন্তু তার এই ইনফরমেশন গুলো না দিলে অর্ডারটা চালু হবে না, কাউন্টডাউন শুরু হবে না। ব্যাপারটা বুঝছেন? টাকা কেটে নেবে এবং কাউন্টডাউন শুরু হবে না। তো যে বিষয়টা বললাম আপনাদেরকে, এইগুলো হচ্ছে সিম্পল বিষয়। এগুলো কিন্তু জানার জন্য আপনি যদি একজন লোগো ডিজাইন রিকোয়ার্ড জিজ্ঞেস করেন, যে এখানে গিয়ে যদি লেখেন লোগো ডিজাইন রিকোয়ারমেন্ট, এটা অটোমেটিক্যালি দেখা যাবে। ওইখান থেকে সবগুলো নিতে হবে, ব্যাপারটা এমনটা না। যেগুলো আপনার প্রয়োজন সেগুলো নেবেন, প্রত্যেকটাকে। এটা না বোঝার মতো কোনো কিছু নেই। আমরা যখন গিগ দিব, আমরা সবাই যখন গিগ দিব, আমরা একদিন একসাথে গিগ দিব। আমরা যখন গিগ দিব, আগামী একটা ক্লাসের পরে আপনাদের গিগ হবে। আমি হচ্ছে কালকে ক্লাস হবে, পরশু দিন আপনাদের আশা করি সবার গিগ হয়ে যাবে, যদি ইমেজগুলো আপনারা তৈরি করতে পারেন। তো আপাতত 2টা ইমেজ তৈরি করেন, 3টা ইমেজ না পারলেও 2 ইমেজ তৈরি করে দেন। তাহলে আমরা গিগটা এআই ভিডিও, নামটা ভুলে গেছি, এস দিয়া নামটা দাদা। হ্যাঁ,
গিগের জন্য ইমেজ ভালো হবে নাকি ভিডিও ভালো হবে? গিগের জন্য ইমেজ ভিডিও দুইটাই ভালো, কিন্তু প্রথম পর্যায়ে যারা আমরা ভিডিও তৈরি না করতে পারি তাদের কাজ হবে কি ইমেজ। কিন্তু যদি ভিডিও দিতে পারেন ভিডিও অনেক বেশি ভালো হয়। বাট ভিডিও হলো যেটা, এখানে ভয়েস থাকতে হবে। একটা ভিডিও দিলেন, ভিডিওটার মধ্যে কোনো কিছু নেই, জাস্ট একটা ভিডিও, এটা আসলে ক্লায়েন্ট কিছু বলতে দেখাচ্ছে। একটা সাইটের নামটা আমার ঠিক মনে নাই। আচ্ছা আমি একটু যদি দেখি, এআই ভিডিও জেনারেটর, এখানে ওরা এত ভালো ভিডিও তৈরি করে দেয়, মানে খুবই ভালো ভিডিও করে। জাস্ট লিখে দিবেন যদি এখন সবাই বুঝে, এগুলো দিয়ে আসলে সবাই বুঝে ফেলে। আচ্ছা আমি নামটা আপনাদেরকে দিয়ে রাখবো এবং হয়ে যায়, ঠিক আছে। আর কিছু ছবি এনে দিলে ওইটা ওরা, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ওইখান থেকে নিতে পারবেন। মিউজিক দিলে হবে না? না, মিউজিক দিলে তো হচ্ছে এটা ডিসক্রাইব করে, ভিডিওটা কেন দিবেন এটা বুঝতে হবে। যে আমি একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা দিচ্ছে হচ্ছে আমি যে সার্ভিসটা দিচ্ছি ওই সার্ভিসটা ক্লায়েন্ট ওই ভিডিওটা দেখে যেন ডিসক্রাইব হয়, সেজন্য বুঝতে পারে যে হ্যাঁ সেই সার্ভিসটা। একটা ভিডিওটার মধ্যে আসলে কোনো সার্ভিস করতেছে না, কোনো সার্ভিস বোঝাচ্ছে না যে এটা আসলে কি ধরনের সার্ভিস হবে। তখন যেটা হবে, ক্লায়েন্ট আসলে হতাশ হয়ে যাবে, আসলে এই জিনিসটা আসলে কি দিছে বুঝবে না, মানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। যে কারণে আমরা ট্রাই করব আমরা যে সার্ভিসগুলো দেব ওই সার্ভিসগুলো যেন ওইটার মধ্যে বুঝাই দিতে পারে ক্লায়েন্টকে। ভিডিওটা তার ডিসক্রিপশনটা পড়ার কোনো দরকার নেই, সে ডিসক্রিপশন পড়বে না। ডিসক্রিপশন না পড়েই সে যেন কি করতে পারে, ডিসক্রিপশন না পড়ে সে যেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে যে হ্যাঁ আমার ভিডিও দেখে আমি বুঝতে পারছি তারা আসলে কি কি সার্ভিস দিয়ে থাকে। ক্লিয়ার দাদা? ফার্স্টে তো ইন্ট্রো একটা ভিডিও দিতে হয়, সেটা না হয় ডিটেলস আমার সার্ভিসিং এ ওটা দিলাম, কিন্তু এক একটা গিগের উপরে যে ভিডিওগুলো অ্যাড করব ওইটা আমি যে কোনো একটা সাইট রেডি করলাম, ওইটার উপরে আমি যদি ভিডিওটা করে দেই। শুনেন, আমি প্রসেসটাকে একটু বুঝেন। হ্যাঁ আমি একটু যদি দেখাই, এটা সবার উদ্দেশ্যে বলেছি। আপনি এখানে লোগো ডিজাইন করেন, তাই তো? কারণ আমি এখানে তো আপনি একটা শুধুমাত্র 3D লোগোর উপরে ডিজাইন করেন না, আর ক্লায়েন্ট তো শুধু 3D লোগোর জন্য আসবে না, অন্য লোগোর জন্য তো আসতে পারে। ধরেন আপনি হেলথের উপরে একটা ওয়েবসাইট তৈরি করলেন, ওইটার সুযোগ সুবিধা নিয়ে মূলত একটা ভিডিও তৈরি করে দিলেন। আর আমার ই-কমার্স ওয়েবসাইট দরকার, ব্যাপারটা বুঝছেন? আর আমি এসে দেখলাম আপনি হেলথের উপরে, আমি তো হতাশ হয়ে যাবো। আচ্ছা ও হেলথের ভালো কাজ করে, ও তো ই-কমার্সে ভালো কাজ করে না। আপনি যদি একটু ওভারঅল যত ওয়েবসাইট আছে কিভাবে ডিজাইন করতে হয় এবং আপনার ডিজাইনগুলো যে খুব ভালো, খুব দ্রুত গতিতে কি করা যায়, কনভার্ট করা যায় এর থেকে, আই মিন HTML CSS বা অন্য কোনো প্রোগ্রামে কনভার্ট করা যায়, এবং এটা ডেভেলপার খুব ইজি টু অ্যাক্সেস, এবং এইগুলো দিয়ে এগুলো খুব ভালো এসইও করা যায়, এগুলো খুব র্যাঙ্ক করে ভালো, এবং তাকে পয়েন্ট কতগুলো ধরাই দিলেন যে আপনি এমন ডিজাইন করে দেন যেগুলো খুব সহজে গুগলে ইন্ডেক্স করে ফেলে। বিষয়টা বুঝছেন? হোস্টিং দিয়ে কাজ করে, মানে অনেকগুলো পয়েন্ট ধরাই দিলেন। তখন ক্লায়েন্ট মনে আচ্ছা ও তার সাথে তো কাজ করা যায়, তখন আর সে কি করবে না, সে আর তখন আপনার ডিটেলসটা পড়ে আপনাকে আর করতে যাবে না। আচ্ছা ভিডিওটা দেখছে, আপনাকে ডিরেক্ট কারণেই যেগুলো আমরা এই যে আমরা যে ডিসক্রিপশন গুলো লিখি, একটু বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ আমরা যে ডিসক্রিপশন গুলো দেই, এই ডিসক্রিপশনে আমাদের ওয়ার্ড থাকে 1200 ওয়ার্ড। আমি যদি 2 মিনিট পড়ি বা 1 মিনিট পড়ি, তাহলে আমার ভিডিওর মধ্যে দিলে যেগুলো দেন আপনি 600 ওয়ার্ড দিয়ে কিছু লিখা ওইটা ভিডিওতে বইলা তারা বুঝাই ফেলতে পারবেন, সে বুঝে নেবে, যেটা আপনি লিখে বুঝাইতে পারবেন না। তো যে কারণে বললাম অল্পতেই এগুলো করা যায়। 72 সেকেন্ড পর্যন্ত একটা ভিডিও আপনি দিতে পারবেন। 72 সেকেন্ড ভিডিওটা অনেক কিছু বলা যায়, বুঝতে পারছেন? তো এইগুলা তৈরি করা যায়, আমি আপনাদেরকে লিঙ্কটা সহ দিয়ে দিব। দেখ আমরা যে টপিকসে কথা বলছিলাম, রিকমেন্ড, তো রিকমেন্ডে আপনি হ্যাঁ ইমেজের সাথে কি পিডিএফ ও দেওয়া ভালো হবে নাকি পিডিএফ আপনাদের যদি থাকে সেটা দিতে পারেন। ক্লায়েন্ট এত কিছু ঘুরে দেখে না সত্যিকার অর্থে, কারণ একটা ক্লায়েন্ট এসে এগুলো তো কি দেখেন এই যে এগুলো দেখার পর মনে হলো যে হ্যাঁ সে ভালো কাজ করতেছে, সে ভালো সার্ভিস দিচ্ছে, আচ্ছা ঠিক আছে এখানে আসলো, সিম্পলি যেটা করে এটা আসলো, আসার পর আচ্ছা কি দিচ্ছে, এই সার্ভিস দিচ্ছে, আচ্ছা তার ডিসক্রিপশনটা মূলত কি আছে, ডিটেলসটা একটু পড়াশোনা করে। একটা ক্লায়েন্ট একটা গিগের মধ্যে সর্বোচ্চ 2 মিনিট সময় দেয়, সর্বোচ্চ 2 মিনিট। আপনার দেখলে সে বুঝতে পারে যে আপনি তার কাজটা করতে পারবেন কিনা। অতএব
এই বিষয়গুলো একটু দেখে, এটা একটু দেখবে, এটা একটু দেখবে। দেখার পর যদি মনে হয় এই সার্ভিসটা তার পছন্দ হয়েছে, সে যে কিছু কোশ্চেন থাকে এই কোশ্চেনগুলো যদি পায় এখানে, এই কোশ্চেনগুলো সে দেখে, এই কোশ্চেনগুলো দেখে যে এই কোশ্চেনগুলো তার যে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো এখানে আছে কিনা, দেখা যায় যে আছে উত্তর আছে। লাস্ট যেটা দেখে এটা হলো তার রিভিউ, যে ভালো রিভিউ আছে না খারাপ রিভিউ আছে। দেখে ভালো রিভিউ, ঠিক আছে, আপনার সাথে কন্ট্যাক্ট করবে। দ্যাটস ইট। প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে ওইটা দেখার মতো কোনো সুযোগ, এত সময় নিয়ে আসা নেই। একটা ক্লায়েন্ট একসাথে 4-5 জন সেলারের সাথে কথা বলে একসাথে, অতএব আপনি একটু মিস করলেই অনেক কিছু মিস হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো যেটা বলছিলাম যে এই রিকোয়ারমেন্ট গুলো আমরা যদি একটু গুগল করি, আমরা এই রিকোয়ারমেন্ট গুলো পেয়ে যাবো। আপনি এই যে ক্যাটাগরিতে কাজ করার জন্য লিখে দেবো আপনাদেরকে, টেনশন নেওয়ার তো কোনো কিছু নেই। আপনাদের কাজ ছিল যেটা, সেই কাজগুলো একটু করবেন। ডিসক্রিপশন লিখতে হবে আপনাদেরকে, আপনারা টাইটেল তৈরি করছেন, ইমেজ তৈরি করে ফেলবেন, তারপর হচ্ছে রিসার্চ করা শেষ, আপনাদের ইমেজ তৈরি করে ফেলবেন। ইমেজগুলো আমি এসইউ করে দিব, আমি যদিও দিন বলে দিয়েছিলাম। তারপর ইমেজগুলো আমি তৈরি করে দেবো। যত ইমেজ আছে সব ইমেজ হবে কি জেপিজি ইমেজ, একটাও পিএনজি করা যাবে না, তাহলে এসইউ করা যাবে না। সব জেপিজি ইমেজ যেভাবে সেভ করবেন। টাইটেল তৈরি হয়েছে, প্যাকেজ আমি দেখাই দিছি, খুব ইজি। ডিসক্রিপশনটা একটু সময় নিয়ে করবেন, আর কিওয়ার্ড রিসার্চ সেটা আমি গত ক্লাসে দেখাইছি। একটু সময় নিয়ে কিওয়ার্ড রিসার্চটা একটু করে নেবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটার উপর ডিপেন্ড করে আপনি কত দ্রুত র্যাঙ্ক করবেন, আপনার কিওয়ার্ড কত ভালো রিসার্চ হয়েছে। আর ও যে রিকোয়ারমেন্ট সেটা আমি ক্লাসের মধ্যে আপনাদেরকে যখন বসে কি করব গিগ দিব তখন আমরা দেখা যায়। লিঙ্কটা মিনিট দেখাচ্ছে। ওকে দাঁড়ান, আমি শেষ করে দেবো, আপনাদের শেষ করে দেবো। কালকে আবার আপনাদের ক্লাস আছে, সবাই আসবেন। পরশু আপনাদের ক্লাস আছে। আচ্ছা, যেটা বলছিলাম, একটা আইডিয়া নিয়ে রাখবেন। এইগুলো হচ্ছে কালকে আমি সবার চেক করব। নাম্বার 1, যে হোমওয়ার্ক গুলো চেক করে ফিক্সড করে দিব। এটা হ্যাঁ, তাহলে এটা সবাই নিয়ে রাখেন।